কোন চার্টার অ্যাক্টে প্রথম শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? নিঃসন্দেহে 1813। ভারতবর্ষে বাণিজ্যিক যে অধিকার সেটা হচ্ছে কি 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। এই 1858 সালে যে 2 অক্টোবর ভারত শাসন আইন লাগু করলো এবং এই আইনের দ্বারা ভারতবর্ষকে তারা সরাসরি ভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিল? প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। চার্টার অ্যাক্টের মাধ্যমে আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে একটু একটু করে ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে যাচ্ছে। তো দেখো, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1793 থেকে 1853। তাহলে এই সময়ে টোটাল হচ্ছে 4টি সনদ আইন হয়েছিল। কিছুদিন আগে একজন ছাত্র আমাকে কোশ্চেন করেছিল, স্যার যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট কতগুলো হয়েছিল? সেটা হচ্ছে 1793 থেকে 1853 মধ্যে যে 4টি যে সনদ আইন হয়েছিল। অনেকে রেগুলেটিং অ্যাক্টকে সনদ আইনের সঙ্গে কিন্তু গুলিয়ে দেয়, যে 5টা বলে। এটা কখনোই করবে না। সে কারণে দেখো আমি সালটাকেও লিখে দিয়েছি যে 1793 থেকে 1853, এর মধ্যে টোটাল 4টি সনদ আইন হয়েছিল। এই 4টি সনদ আইন সম্পর্কে আমরা জানবো, কি বলা হয়েছিল এই সনদ আইনগুলোতে। ওইগুলো মনে রাখলেই হবে, আর ডিটেলস গভীরে যেও না, তোমাদের সময় অনেক অল্প। তো সেই হিসাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেইভাবে। চার্টার অ্যাক্টটা তাহলে কি? চার্টার অ্যাক্ট কেন হয়েছিল? সে এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে আমার যে পূর্বের লেকচারগুলো সেগুলোই আবার পুনরায় তোমরা শুনে নাও, তাহলেই হয়ে গেল। তাহলে একটাই উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে যে নিয়ন্ত্রণে আনার জন্য। যেমন তোমার যে 1773 এবং 1784 যে আইন যেমন গুরুত্বপূর্ণ ছিল, সেরকমই হচ্ছে এই চার্টার অ্যাক্ট বা সনদ আইন ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ভারতবর্ষকে ব্রিটিশরা প্রথম দিকে লুটে পুটে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু ব্রিটিশ সরকার একটা সময় ভারতবর্ষকে শাসন করবে বলে ঝেঁকে বসেছিল। তারা ভারতবর্ষ থেকে চলে যেতে চায়নি, যে আমরা ভারতবর্ষকে শাসন করব। এই কারণেই তো সমস্ত কিছু ভারতবর্ষকে দিতে চেয়েছিল, শিক্ষা দিতে চেয়েছিল, প্রযুক্তি দিতে চেয়েছিল, সমস্ত কিছু তারা দিতে চেয়েছিল, আর দিয়েছে। তারা যেমন লুটে পুটে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আজ দিতে পেরেছে বলেই 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর আমাদের 100 বছরও পূর্ণ হয়নি, তবুও ভারতবর্ষ বৃহৎ যে শক্তিশালী দেশগুলোর মধ্যে 1 থেকে 4-এর মধ্যে রয়েছে। বুঝতে পারছো? অর্থনীতির দিক থেকে 3য় স্থানে রয়েছে। তাহলে নিঃসন্দেহে এগুলো কি সবই হচ্ছে, এগুলো এত তাড়াতাড়ি যে ডেভেলপমেন্ট, সবকিছুর মূলে কিন্তু যে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা, সেটাকে কিন্তু আমরা রাখতেই পারি। তার কারণ ব্রিটিশরা যদি আমাদের ভারতবর্ষে না হতো, আসতো, তাহলে হয়তো আধুনিকতার দিকে আমরা এত তাড়াতাড়ি ধাবিত হতে পারতাম না। এই কারণে তো রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্রিটিশরা ভারতবর্ষে অত্যাচার করেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার শিক্ষা দীক্ষার, প্রযুক্তিবিদ্যারও ভূয়সী প্রশংসা তারা করেছে। তো দেখো যে এই চার্টার অ্যাক্ট সম্পর্কে আমরা এবার জানবো। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400-টির বেশি ভিডিও লেকচার, 600-টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। 1793 এর সনদ আইন। দেখো 1793
এটা হচ্ছে আবার গুরুত্বপূর্ণ সাল, এইভাবেই মনে রাখার চেষ্টা করো। 1793 যেমন প্রথম চার্টার অ্যাক্ট, তার সঙ্গে সঙ্গে 1793 আমরা দেখতে পাবো যে চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা চালু করেছে লর্ড কর্নওয়ালিস। এইভাবে মনে রাখতে হবে। আজকে একজন এসএমএস করছে, স্যার মনে থাকছে না সাল তারিখ কোনো কিছু, এইভাবে মনে রাখতে হবে, একটার সঙ্গে আর একটাকে অ্যাড করে মনে রাখতে হবে। যেমন 1784 কি কি ঘটেছিল আমি বললাম ঘটনাগুলো, সেরকম 1793 কি ঘটেছিল এগুলো মেমোরিতে নিয়ে আসতে হবে। তাছাড়া সাল তারিখ মনে রাখার আর কোনো কিন্তু উপায় নেই, বারবার পড়তে হবে, একই সালে কোন কোন ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলোকে মনে রাখতে হবে। তো 1793 যে সনদ আইন, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে প্রথমে যেটা রাখা হয়েছে যে ভারতবর্ষে ইংরেজ কোম্পানির বাণিজ্যিক অধিকার 20 বছরের জন্য বৃদ্ধি করা হয়। তাহলে যে ভারতবর্ষে যে বাণিজ্যিক যে অধিকার সেটা হচ্ছে কি 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। একেবারে তো বলা হয়নি কি যে তুমি এতদিন শাসন করতে পারবে, আস্তে আস্তে 20 বছরের জন্য বৃদ্ধি করা হলো কি যে কোম্পানি 20 বছর সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেটা হচ্ছে 1793 এর যে সনদ আইন সেখানে বলা হলো। তারপরে আবার সনদ আইন হবে, তখন আবার চেঞ্জ হবে। তো এখানে যেটা হচ্ছে প্রধান যে বিষয় যেটা হচ্ছে যে 20 বছরের জন্য যে ব্যবসা বাণিজ্য করার জন্য 20 বছরের জন্য তাদের এই ছাড়পত্রটা দেওয়া হচ্ছে যে তোমরা 20 বছরের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারবে। বোর্ড অফ কন্ট্রোল এর সদস্য সংখ্যা 6 থেকে হ্রাস করে 5 করা হচ্ছে। তাহলে দেখো আর একটা জিনিস বলা হয়নি যে পিটের ভারত শাসন আইনের ক্ষেত্রে যে বোর্ড অফ কন্ট্রোল, অর্থাৎ যে ভারতবর্ষের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোলের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। এই বোর্ড অফ কন্ট্রোল, এটা একটা ভালো কোশ্চেন কি যে বোর্ড অফ কন্ট্রোল কে তৈরি করেছিল। তো বোর্ড অফ কন্ট্রোল তৈরি করেছিল যে 1784 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট। এই পিট 1784-তে বোর্ড অফ কন্ট্রোল গঠন করেছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত কিছু কার্যকলাপ সেগুলো হচ্ছে পর্যবেক্ষণের জন্য। তাহলে 1784 তাহলে গুরুত্বটা বুঝতে পারছো, কতগুলো ঘটনা সেই সময়তে ঘটেছিল। তাহলে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা 6 থেকে হ্রাস করে করা হচ্ছে 5 করা হচ্ছে, সদস্য সংখ্যা 5 করা হলো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর, বোর্ড অফ কন্ট্রোলের 5 জন সদস্যের বেতন ইংরেজ কোম্পানিকে প্রদান করতে বলা হয়। তাহলে বোর্ড অফ কন্ট্রোলের 5 জন সদস্যের বেতন সেটা ইংরেজ কোম্পানিকে প্রদান করতে বলা হয়। এটা একটু দেখো ভালোভাবে, যে বোর্ড অফ কন্ট্রোল গঠন করছে কে, ব্রিটিশ সরকার, অর্থাৎ যে পিট সে তৈরি করছে, যার হচ্ছে সদস্য সংখ্যা প্রথমে কিন্তু 6 ফিক্স করা হচ্ছে, 6 জন, এবং পরে হচ্ছে 5। তো এই যে সদস্য সংখ্যা যেটা ফিক্স করছে তার যে বেতন, সে বেতনটা কে দিবে, বেতনটা কিন্তু ইংল্যান্ডের যে সরকার সে কিন্তু দেবে না, দিতে কাকে বলছে, ভারতে যে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিকে বলছে কি যে তোমরা বেতন দাও, বেতনটা প্রদান করো। এই যে তোমাদেরকে দেখাশোনা করার জন্য যে লোক রাখা হয়েছে, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তাদের বেতনটা তোমরাই দাও, সেটা বলা হচ্ছে এই 1793 এর যে সনদ আইন, সে সনদ আইনে বলা হচ্ছে। তারপর দেখো যে 4 নম্বর, বাংলার গভর্নর জেনারেলকে অধিক ক্ষমতা দেওয়া হচ্ছে। অধিক ক্ষমতা ঠিক হয় তিনি বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর তার কর্তৃত্ব বজায় রাখবেন। অর্থাৎ প্রত্যেক যে আইনে এই কথাটা কিন্তু বারবার বলছে, মানে বুঝতে পারছো যে বাংলা যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ কতটা গুরুত্বপূর্ণ ছিল, বাংলাকে কতটা তারা গুরুত্ব দিয়েছিল। ব্রিটিশ শাসিত এই বাংলা ছিল তাদের রাজধানী,
অর্থাৎ এখানে আবার সেটা বলছে যে বাংলার গভর্নর জেনারেলকে ক্ষমতা কিন্তু আরো বাড়ানো হচ্ছে। অর্থাৎ তাদের যে বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সি তাদের উপর যে ক্ষমতা প্রয়োগ করার যে অধিকার রয়েছে সেটা বাংলার, সেটা কিন্তু বজায় রাখছে। আবার রিপিট করাচ্ছে, এই আইনেও সেটা রিপিট করানো হলো কি যে বাংলার ক্ষমতা সেটা থাকবে, যেটা বলা হয়েছে সেটা থাকবেই, সেখানে খর্ব করা হচ্ছে না। তারপর দেখো 5 নম্বর, বিভিন্ন প্রশাসনিক পদ সহ অন্যান্য সরকারি পদে এই দেশে বসবাসকারী অভিজ্ঞ ইংরেজদের নিয়োগ করার কথা বলা হয়েছে, তবে সেক্ষেত্রে তাদের এই দেশে থাকার 3 বছরের অভিজ্ঞতা জরুরি ছিল। তাহলে কি, যে বিভিন্ন প্রশাসনিক কাজে বিভিন্ন ব্রিটিশরা ভারতবর্ষে এসছে, তো তাহলে কি তাদের যে বিভিন্ন পদে যে চাকরি জন্য তাদেরকে নিয়োগের কথা বলা হচ্ছে, তবে তাদের যে মানে এই দেশে থাকার যে অভিজ্ঞতা স্বরূপ তাদের এই বিষয়গুলো, যে খুঁটিনাটি যে বিষয়গুলো, ওগুলো দেখার কথা বলছে। তো এক কথায় বলতে পারো যে ভারতে যে সমস্ত ব্রিটিশ রয়েছে তাদেরকে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, এখানে ভারতীয়দের কথা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ ব্রিটিশদেরকে কর্ম দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের অভিজ্ঞতা দেখে সেইভাবে তাদের যে পদ, সে পদগুলোকে দেওয়ার কথা বলছে। তাহলে 1793 যে সনদ আইন সেটা হলো। তারপর দেখো যে 20 বছর পর আবার হচ্ছে 1813 খ্রিস্টাব্দে আবার সনদ আইন হচ্ছে। 20 বছর পর পর সেটা হচ্ছে, সেটা একটু মনে রাখো, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কি যে 1793 এর পর আবার কত সালে হয়েছিল। তাহলে 1793 এর পর 1813, তার কারণ বলা হয়েছিল যে 20 বছরের জন্য ব্যবসা বাণিজ্যের যে অধিকার দেওয়া হয়েছিল। এখানে দেখো যে কি বলা হচ্ছে, 1 নম্বরে দেখব যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয়। এই দেশে অন্য কোনো ইংরেজ কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারে, তবে সেক্ষেত্রে তাকে বোর্ড অফ কন্ট্রোলের অনুমতি নিতে হবে। দেখো কি সমস্যা দেখা দিল, এবার কি করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ এতদিন পর্যন্ত তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করে আসছিল, তারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে 1793 যে সনদ আইন, সেখানে কিন্তু 20 বছরের জন্য তাদের যে ব্যবসা বাণিজ্যের যে সময়টা সেটা বাড়িয়েছিল। তবে 1813 এই সনদ আইনে যে একচেটিয়া যে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার, সেটাকে খর্ব করা হচ্ছে, কমে নেওয়া হচ্ছে। অর্থাৎ মনোপলি বিজনেস যে সিস্টেম, সেটার তাদের খর্ব করা হচ্ছে। সেটা হচ্ছে 1813 যে চার্টারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলতে পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ব্যবসা বাণিজ্যের খর্ব করা হয়েছিল কোন সনদ আইনের মাধ্যমে, তাহলে 1813। অর্থাৎ খর্বটা কিভাবে করা হলো, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা বাণিজ্য করতে হলে সেটা যে বোর্ড অফ কন্ট্রোলের অনুমতি নিতে হবে। যে বোর্ড অফ কন্ট্রোলের বেতন কারা দেয়, বেতন দেয় এই কোম্পানি বেতন দেয়। অথচ সেই বোর্ড অফ কন্ট্রোল সে বলছে কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হলে সেটা বোর্ড অফ কন্ট্রোলের অনুমতি নিতে হবে। বুঝা গেল তাহলে কি ধরনের সমস্যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মুহূর্তে পড়লো। দ্বিতীয়ত কি বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এদেশে আরো 20 বছরের জন্য থাকার এবং শাসন করার অধিকার দেওয়া হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাখো আরো 20 বছরের জন্য যে ব্যবসা বাণিজ্য করার এবং থাকার যে পারমিশনটা সেটা দিল। কে দিল, সেটা হচ্ছে এই ব্রিটিশ সরকার। অর্থাৎ বোর্ড, এক কথায় বলতে পারো এই বোর্ড অফ কন্ট্রোল সেই দিল। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল দিল বলাটা একটু খারাপ হবে, যদিও যে ব্রিটিশ সরকারের পর এই বোর্ড অফ কন্ট্রোলের যে ক্ষমতাটা, দ্বিতীয় মোস্ট পাওয়ারফুল যে ক্ষমতা বা কোনো সংস্থা থাকলে সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলে ছিল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছেন বাপু
তোমরা ভারতবর্ষে থাকো, ব্যবসা বাণিজ্য করো, 20 বছরের জন্য তোমাদেরকে করা হলো, কিন্তু তোমরা যাই ব্যবসা বাণিজ্য করো না কেন, যাই যে টাকা ইনকাম করো না কেন, যত টাকা ইনকাম করো না কেন, সবকিছুর হিসেব কিন্তু এই বোর্ড অফ কন্ট্রোলের হাতে কিন্তু দিতে হবে। তাহলে দেখো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, থাকো, আরো 20 বছর তোমাদেরকে দেওয়া হলো, কিন্তু সমস্ত কিছু তোমরা কিন্তু একচেটিয়া ভাবে করতে পারবে না, তোমাদের মনের মতো সবকিছু কিন্তু করলে হবে না, সেগুলোর কিন্তু পারমিশন নিতে হবে বোর্ড অফ কন্ট্রোলের। ঠিক আছে, ওকে, চলো তাহলে 3 নম্বরে দেখো যে এদেশীয় উপনিবেশের উপর ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। তাহলে ব্রিটিশ রাজ অর্থাৎ ব্রিটিশ সরকারের সার্বভৌমত্ব সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই দেশের অর্থাৎ ভারতবর্ষের উপর ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কেড়ে নিল, তাহলে কার কার ক্ষমতা থাকছে? তাহলে নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের, তার হচ্ছে সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এখানে মনে হচ্ছে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রিটিশ সরকারের মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে, এই ধরনেরই একটা বিষয় চলছে কি যে এরা হচ্ছে অপরাধী, এরা অপরাধ করছে এবং তাদের হচ্ছে শায়েস্তা করছে ব্রিটিশ সরকার, তাই না? এই ধরনের মনে হচ্ছে। তো দেখো আস্তে আস্তে এই ব্রিটিশ সরকার সমস্ত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। এই দেশে শিক্ষার প্রসারের জন্য শিক্ষা খাতে 1 বছরে 1 লক্ষ টাকা খরচ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। 1813 সালের যে সনদ আইন, এই আইনে যে পাশ্চাত্য যে শিক্ষা এবং প্রাচ্য শিক্ষা কোন খাতে যে টাকাটা বিনিয়োগ করবে, এই নিয়ে হচ্ছে প্রথম টাকা বরাদ্দ করছে, সেটা হচ্ছে 1813 যে সনদ আইন, সেখানে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে বছরে 1 লক্ষ টাকা সেটা খরচ করার কথা বলা হচ্ছে। একটা জিনিস মনে রাখো, এখানে 1 লক্ষ টাকা যে খরচ করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা দেখো যে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, কোন ক্ষেত্রে সেটা যে খরচ করা হবে সেটা কিন্তু বলা হয়নি, ক্লিয়ার ভাবে সেটা বলেনি। প্রাচ্য শিক্ষা মানে কি? প্রাচ্য শিক্ষা মানে যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি যে হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যে সমস্ত ভাষাতে শিক্ষা গ্রহণ করছিল, সেটা হচ্ছে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে প্রাচ্য। যে ভারতীয় ভাষায় যে শিক্ষা ব্যবস্থা, ভারতীয় যে শিক্ষা, সেক্ষেত্রে 1 লক্ষ টাকাটা বিনিয়োগ করবে না, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে 1 লক্ষ টাকাটা যে বিনিয়োগ করবে, সেটা কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়নি কোন ক্ষেত্রে খরচ করবে। কিন্তু 1 লক্ষ টাকা শিক্ষার জন্য খরচ করার কথা বলছে। তাহলে দেখো কতটা, তাহলে এই ব্রিটিশ সরকার তারা কতটা ভারতবর্ষকে ভালোবেসে ফেলেছে বলতেই পারো। কি যে ভারতবর্ষকে শাসন করবে বলে তাদের মনস্থির কিন্তু করেই ফেলেছে। সে কারণে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চাইছে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে টাকা খরচের কথা বলা হচ্ছে। তার কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ শিক্ষা, উচ্চ শিক্ষা যদি শিক্ষিত না করা যায় তাহলে কিন্তু এই ভারতবর্ষ শাসন করা সম্ভব নয়। তো সেই জন্যই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কোশ্চেন দিতেই পারে যে কোন চার্টার অ্যাক্টে প্রথম শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? আর নিঃসন্দেহে 1813 খ্রিস্টাব্দের দ্বিতীয় চার্টার অ্যাক্ট বা সনদ আইন, সেখানে বলা হচ্ছে। তাহলে 1 লক্ষ টাকা খরচের কথা বলা হচ্ছে, কিন্তু প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা কোন ক্ষেত্রে সেটা ব্যবহার করবে সেটা কিন্তু বলা হয়নি। আর এই নিয়ে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হবে, প্রাচ্য শিক্ষা ব্যবস্থা এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব শুরু হবে। শেষ পর্যন্ত পরবর্তীতে আমরা দেখতে পাবো যে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রেই এই 1 লক্ষ টাকাটা খরচ করা হবে। সেটা আমরা পরবর্তী যে সনদ আইনে তখন সেটা জানবো বিস্তারিত। এবার হচ্ছে 5 নম্বর কি, ইংরেজ কোম্পানির সামরিক এবং বেসামরিক পদে কেবল প্রশিক্ষণ
প্রাপ্ত কর্মচারীদেরই নিয়োগ করার কথা বলা হচ্ছে। খুব ভালো কথা। অর্থাৎ ইংরেজ কোম্পানির যে সামরিক এবং বেসামরিক যে সেনাবাহিনী নিয়োগ করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে প্রশিক্ষণ ছাড়া কোনো মতে তাকে নিয়োগ করা হবে না। ঠিক আছে, সেটা বলা হচ্ছে। 6 নম্বর, ইংরেজদের এই দেশে জমি কেনার স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেওয়া হয়। বাহ, দেখো, ইংরেজদের যে ভারতবর্ষের জমি কেনা এবং স্থায়ীভাবে বসবাস করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে ভারতবর্ষকে তাদের সাম্রাজ্যের অংশ হিসাবে কিন্তু তারা মনে করতে থেকেছে যে ভারতবর্ষের জমি জায়গা কেনা বেচার অধিকার তারা সে ইংল্যান্ড থেকে নিয়ন্ত্রণ করছে। তার মানে কি, ভারতবর্ষকে তাদের সাম্রাজ্যের অংশই তারা মনে করতে থাকছে। সেই কারণে দেখো যে 1813 যে সনদ আইন, এখানে কিন্তু যে আমাদের দেশের জমি যে কেনা বেচার যে স্থায়ীভাবে অধিকার, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। 7 নম্বর, যে কলকাতার একজন বিশপ ও তার অধীনে 3 জন যাজক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে দেখো যে আমরা জানি যে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে যে ধর্মীয় কারণটা ছিল একটা অন্যতম কারণ। ধর্ম প্রচারের জন্য কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বেরিয়ে পড়েছিল। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে ধর্ম, তাদের কালচার, তারা কিন্তু তাদের দেশে সেটাকে সীমাবদ্ধ করে রাখতে চায়নি। তারা চেয়েছিল যে ভারতবর্ষে তাদের যে ধর্ম, সেটা মানে তাদের ধর্মের যে বিস্তার ঘটুক, তারা সেটা চেয়েছিল। সেই কারণে যে কলকাতার একজন বিশপ ও তার অধীনে 3 জন যাজক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। যাজক মানে কি, যারা হচ্ছে সবসময় যে গির্জার যে দেখাশোনা করতো তাদেরকে বোঝায়। এরপরে দেখো আবার কত এলো, 1833। তাহলে 1833 এর আগে কি ছিল, 1813 মনে রাখো। দেখো তারপর তার আগে কি ছিল, 1793। তাহলে 1793 ফার্স্ট, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। তাহলে 3 নম্বর চার্টার অ্যাক্ট বা থার্ড চার্টার অ্যাক্ট বা সনদ আইন, সেটা হচ্ছে 1833। তাহলে 20 বছর করে তো হচ্ছে, তাই কিনা? মনে রাখার জন্য প্রথমটা যদি মনে রাখো, তাহলে শেষেরটা কিন্তু অবশ্যই মনে থাকবে। তাহলে 20 বছর করে কিন্তু হয়েছিল চার্টার অ্যাক্টটা। ক্লিয়ার হলো? তাহলে এই 4টা সাল তাহলে মনে রাখার কোনো সমস্যা হবে না। 1793 প্রথম চার্টার অ্যাক্ট, 1813 দ্বিতীয় চার্টার অ্যাক্ট, 1833 তৃতীয় চার্টার অ্যাক্ট, আর 1800 তারপরে শেষেরটা কত হবে, 1853 হচ্ছে চতুর্থ চার্টার অ্যাক্ট। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। 20 বছর পর পর 4টা যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট সেটা হয়েছিল। তাহলে 1833 যদি দ্বিতীয় চার্টার অ্যাক্টটাকে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তারপরে কি বলেছে, কি কতটা পরিবর্তন হয়েছিল, তাহলে কিন্তু অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো কি বলছে, ইংল্যান্ডের রাজা ও তার উত্তরাধিকারীদের পক্ষে কোম্পানি সাম্রাজ্যের শাসন পরিচালনা ও ভারত কর্মচারী নিযুক্ত করবে। অর্থাৎ ইংল্যান্ডের রাজা আর উত্তরাধিকারীদের পক্ষে কোম্পানি যে শাসন পরিচালনা রাজকর্মচারী নিযুক্ত করবে। তাহলে আস্তে আস্তে দেখো কোন দিকে যাচ্ছে। এর আগে আমরা কি দেখলাম, এর আগে আমরা দেখলাম যে কোম্পানি যে সরকার, ব্রিটিশ সরকার, তারা সবকিছু পর্যবেক্ষণে রাখছে, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের সে অধিকারটা দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু কি বলছে যে ভারতের রাজ কর্মচারী নিযুক্ত করবে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের রাজা। বুঝতে পারছো? তাহলে আস্তে আস্তে দেখো তারা সমস্ত কিছু নিজের হাতে নিয়ে আসার চেষ্টা করছে, এবং লাস্ট পরিণতিটা কোথায় সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, সেটা সবই ব্যাখ্যা করবো। আস্তে আস্তে দেখো এগোচ্ছি যেভাবে, যে কিভাবে ব্রিটিশ সরকার অর্থাৎ রানী ভিক্টোরিয়া কিভাবে পুরোপুরি ভাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা নিজের হাতে নিয়ে আসছে, সেটা আমরা দেখবো। আস্তে আস্তে এগোচ্ছি।
তাহলে এখন পর্যন্ত কি চার্টার অ্যাক্টের মাধ্যমে আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে একটু একটু করে ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে যাচ্ছে, সেটা কিন্তু এখনো আমরা আলোচনায় রয়েছি, আলোচনারত। 2 নম্বর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করা হয়, অর্থাৎ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সেটা কিন্তু থাকছে। 3 নম্বর, বাংলা প্রেসিডেন্সির গভর্নর জেনারেলের মর্যাদা বৃদ্ধির জন্য তাকে ভারতবর্ষের গভর্নর ঘোষিত করা হয়। সেই মতে ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, কি লাইনটা শুনে একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? হওয়াটাই স্বাভাবিক। আমি কি বলেছিলাম যে বাংলার গভর্নর, গভর্নর কাদের বলা হচ্ছে, যে বাংলা প্রেসিডেন্সি এবং বোম্বাই, এই যে 3টি প্রেসিডেন্সির যে প্রধান তাদেরকে বলা হতো কি গভর্নর, তাদেরকে বলা হতো গভর্নর। আর এই বোম্বে এবং যে মাদ্রাজ প্রেসিডেন্সির যে গভর্নরকে নিয়ন্ত্রণ করতো বাংলার গভর্নর। ঠিক আছে, বাংলার গভর্নর, বাংলার গভর্নর কিন্তু নিয়ন্ত্রণ করত। আর এই বাংলার যে গভর্নরের দায়িত্ব যেহেতু ওই 2টি গভর্নরের উপর, সেই কারণে বাংলার গভর্নর যে পদটাকে সেটাকে করা হচ্ছে গভর্নর জেনারেল। এটাও আমরা বলেছি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে গভর্নর জেনারেল পদ করা হচ্ছে। তো সেই গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল, এই বাংলার গভর্নরের ক্ষমতা কিন্তু প্রত্যেকটি যে আইন বলো বা সনদ আইন বলো, প্রত্যেকটি আইনে বাংলার গভর্নরের ক্ষমতাকে বাড়ানোর কথা বলা হয়েছে। আর এই বাড়াতে বাড়াতে কোন জায়গাতে নিয়ে এলো, শেষ পর্যন্ত বলছে কি এই বাংলার যে গভর্নর তাকে ভারতবর্ষের গভর্নর জেনারেল করছে। বোঝা গেল? তাহলে ভারতবর্ষের গভর্নর জেনারেল যে পদ সেটা কিন্তু করা হচ্ছে 1833 যে থার্ড চার্টার অ্যাক্ট বা 3য় যে সনদ আইন এর মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতবর্ষের গভর্নর জেনারেল পদে বসানো হচ্ছে, অর্থাৎ নামটা দেওয়া হচ্ছে ভারতবর্ষের গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কাকে বলেছিলাম, ওয়ারেন হেস্টিংস। আর ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। যে বেন্টিং এর কথা আমরা প্রত্যেকেই জানি কি যে লর্ড উইলিয়াম বেন্টিং এর যে সহায়তায় আমাদের রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা নিবারণ করেছিল, সেই লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। আস্তে আস্তে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। প্রথম এরকম মনে রাখতে হবে সারা জীবনের জন্য, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলকে, ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজ প্রতিনিধিকে লর্ড ক্যানিং, সেটাও আমরা দেখব সেটা কখন হচ্ছে, আস্তে আস্তে আমরা যাব। তাহলে এগুলো হচ্ছে সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র ক্লাস 12 এর জন্য নয়, সারা জীবন যদি যে কোনো কম্পিটিটিভ যে এক্সামে বসবে এই সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমাকে পড়তেই হবে, কোনোদিনও তুমি রেহাই পাবে না যদি তুমি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো। যদি কোনোদিন চাকরির পরীক্ষায় বসো, এই কোশ্চেনগুলো তোমাকে আবার পড়তে হবে ভালোভাবে। 4 নম্বর, গভর্নরদের জন্য আইন প্রণয়নের অধিকার লাভ করে। দেখো এই গভর্নর জেনারেলদের জন্য আবার হচ্ছে আইন প্রণয়ের যে অধিকার সেটাও লাভ করছে। 5 নম্বর, বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর দ্বয়কে গভর্নরের নিয়ন্ত্রণে আনা হয়। এটা নতুন কিছু নয়, তাই কি না? প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা বলা হচ্ছে বোম্বে বা মাদ্রাজ গভর্নরকে বাংলার নিয়ন্ত্রণে আনা হচ্ছে, অর্থাৎ বাংলাকে কতটা গুরুত্ব সে সময় দেওয়া হয়েছিল, তাই কি না? আজ বাংলাকে দেখলেই খুব
মানে কষ্ট হয়, তাই কিনা? বাংলা সমস্ত দিক থেকে পিছিয়ে, এই কথাগুলো আমাদের শুনতে হয়। তাহলে আর এই জায়গাতে দেখো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বাংলা কোন জায়গাতে ছিল, তার গুরুত্বটা কতটাই ছিল। বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সি, যে বোম্বে আজ হচ্ছে কোন জায়গাতে পৌঁছে গেছে, সে বোম্বেকে এককালীন বাংলা কন্ট্রোলে রাখতো। ভাবা যায়? শুধুমাত্র বোম্বেকে কন্ট্রোল কেন বলছি, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী। সেই কলকাতা থেকে কিন্তু পুরো ভারতবর্ষের শাসন করেছিল ব্রিটিশরা। দেখো লাস্ট চার্টার অ্যাক্ট 1853, এই 1853 যে সনদ আইন, এই সনদ আইনে কি বলা হচ্ছে? তাহলে এই 4টি চার্টার অ্যাক্ট, যে আমাকে কোশ্চেন করেছিল কি যে কয়টি চার্টার অ্যাক্ট টোটাল হয়েছিল, নিঃসন্দেহে তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো, যদিও তোমাকে আমি SMS এর মাধ্যমে বলেছিলাম। তাহলে এই 4টি চার্টার অ্যাক্টের যে সময়গুলো দেখো, প্রত্যেকটি ধরে ধরে আলোচনা করা হচ্ছে এবং কোন চার্টার অ্যাক্টে কি বলা হয়েছিল এই দিকগুলোই পড়ো, তাহলেই হবে। কোন চার্টার অ্যাক্টে গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? বাংলার গভর্নর থেকে ভারতবর্ষের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল কোন অ্যাক্টে বলা হয়েছিল, এই দিকগুলো হচ্ছে সবই কিন্তু মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সবই হচ্ছে মনে রাখারই বিষয়। বাংলা প্রেসিডেন্সির জন্য একজন পৃথক গভর্নর নিযুক্ত করার কথা বলা হয় এবং এতে উল্লেখ করা হয় যে যতদিন না পর্যন্ত তা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত ডাইরেক্টর সভা ও বোর্ড অফ কন্ট্রোল কে বাংলায় একজন লেফটেন্যান্ট গভর্নর বা প্রাদেশিক শাসক নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়। তাহলে 1853 যে সনদ আইন, সেখানে বলছে কি যে বাংলা প্রেসিডেন্সির জন্য একজন পৃথক গভর্নর নিযুক্ত করার কথা বলা হচ্ছে, পৃথক গভর্নর। তার কারণ যে বলছে কি যে বাংলা গভর্নর জেনারেল বাংলাকে যেমন কন্ট্রোল করছে, আবার বোম্বে বা মাদ্রাজকেও কন্ট্রোল করছে। তো সেই জায়গাতে বলছে বাংলার জন্য আলাদা একটি গভর্নর জেনারেল বা গভর্নর সেটা নিয়োগ করার কথা বলা হচ্ছে। আবার যতদিন পর্যন্ত তা সম্ভব না হচ্ছে ততদিন একজন লেফটেন্যান্ট বা প্রাদেশিক শাসক নিয়োগ করার পরামর্শ দিচ্ছে। তাহলে কি এই যে শাসন ব্যবস্থার ক্ষেত্রে যে আরো যে সদার্থক এবং সেটা পরিষ্কার করার জন্যই কিন্তু এটা বলা হচ্ছে কি যে আলাদাভাবে যদি বাংলার গভর্নরটা থাকে তাহলেই বেটার হবে। এবং যিনি নিয়োগ মানে যিনি বোম্বে এবং মাদ্রাজ এবং বাংলা, তার হচ্ছে গভর্নর জেনারেল যেমন রয়েছে, ভারতবর্ষের গভর্নর জেনারেল যেমন রয়েছে, এমন আলাদাভাবে যে বাংলার গভর্নর রাখার কথা বলা হচ্ছে। তো সেটার সুপারিশ কিন্তু সনদ আইনে দেওয়া হয়েছিল। মোট 12 জন সদস্য নিয়ে গঠন করা হয় গভর্নর জেনারেলের আইন পরিষদ। আইন পরিষদ, তাহলে গভর্নর জেনারেল আইন পরিষদ কোন সনদ আইনে কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে 1853 সালের যে সনদ আইন সেখানে বলা হয়েছিল। এদের কাজ ছিল আইন প্রণয়ন করা এবং এই পরিষদের সদস্যরা ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল স্বয়ং, পরিষদের 4 জন সদস্য, ব্রিটিশ ভারতের সেনাপতি, বাংলার প্রধান বিচারপতি, একজন জজ ব্যতীত বাংলা, বোম্বাই ও মাদ্রাজ, উত্তর পশ্চিম প্রদেশের একজন করে প্রতিনিধি। তাহলে দেখো এখানে যেটা বলতে চাইছে যে গভর্নর জেনারেলের যে আইন পরিষদ যে গঠন, যেখানে গভর্নর জেনারেল হচ্ছে স্বয়ং নিজে থাকছে এবং বাকি হচ্ছে আরো 4 জন। তো এর মাধ্যমে কি হচ্ছে কি যে তাদের যে আইন প্রণয়ন করার যে ক্ষমতা, সমস্ত কিছু কিন্তু এখানে প্রণয়ন করার কথা বলছে। তাহলে এটা হচ্ছে 1853 যে সনদ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর দেখো 3 নম্বরে যেটা বলছে যে গভর্নর জেনারেলের বিনা অনুমতিতে কোনো আইন বলবৎ হবে না। তাহলে গভর্নর জেনারেলের যে আইন ব্যতীত অর্থাৎ অনুমতি ব্যতীত কোনো প্রকার আইন বলবৎ হবে না। তাহলে
একটা জিনিস মনে রাখো, যে বোর্ড অফ কন্ট্রোল, সেই বোর্ড অফ কন্ট্রোলের কিন্তু ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণ গভর্নর জেনারেল এর হাতে কিন্তু ক্ষমতা যেহেতু দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে সেই দিকে ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই দিকে দেখো যে গভর্নর জেনারেল এরই কিন্তু ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকছে। অর্থাৎ যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভারতবর্ষের যে গভর্নর জেনারেল, সে গভর্নর জেনারেলের পরামর্শ নিতে হবে, তা না হলে সেই আইন কখনোই লাগু হবে না। 4 নম্বর কি, আইন বিষয়ে পরামর্শ দানের জন্য ইংল্যান্ডে গঠিত হয় একটি আইন কমিশন। তাহলে দেখো যে ভারতবর্ষে যে কোনো আইন প্রতিষ্ঠিত হবে, তার জন্য ইংল্যান্ডের যে আইন কমিশন যেটা গঠিত হচ্ছে, তার কিন্তু পরামর্শ প্রয়োজন রয়েছে। অর্থাৎ সেখানে ঠিক করে দিবে যে কোন আইনটি ভারতবর্ষে সেটা প্রয়োগ করতে পারবে বা প্রয়োগ করা হবে, সেটা কিন্তু ইংল্যান্ড থেকে সেটা বলে দিবে। বুঝা গেল? তাহলে আইন কমিশন গঠিত হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ইংল্যান্ডে। ভারতে কোনো আইন যদি বলবৎ করতে হয়, সেটা হচ্ছে ইংল্যান্ডের যে আইন কমিশন, সে আইন কমিশনের তাদেরকে আগে পারমিশনটা নিতে হবে, সেই আইন কমিশনের পারমিশন অনুসারে সেটা করতে হবে। 5 নম্বর দেখো, কোম্পানির ডিরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করা হয়। তার কারণ তো আগে যেটা বললাম যে বোর্ড অফ ডিরেক্টর, তাদের কিন্তু ক্ষমতা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে দেখো যে 24 থেকে কমিয়ে সেটা 18 করা হচ্ছে। এবার দেখো যে যেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আইন, সেটা 1858 2রা অক্টোবর যেটা লাগু হয়েছিল, তার নাম হচ্ছে ভারত শাসন আইন। ভারত শাসন আইন, ভারত শাসন আইন। তো এই ভারত শাসন আইনের গুরুত্বটা কি ছিল? ভারত শাসনের আইনের গুরুত্বটা ছিল, তাহলে এতগুলো যে আলোচনা আমি করলাম, সেখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতাটা আস্তে আস্তে সেটা কি করা হচ্ছিল? কেড়ে নেওয়া হচ্ছিল। এবার হচ্ছে দেখো, তবুও যে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সাম্রাজ্য বিস্তার ঘটাতে গিয়ে অনেক যে অঘটন ঘটিয়ে ফেলেছিল, বিভিন্ন সাম্রাজ্যবাদী নীতি তারা গ্রহণ করেছিল। তার মধ্যে কি সত্য বিলোপ নীতিকে আমরা দেখতে পাই, তার মধ্যে আমরা দেখতে পাবো অধীনতামূলক মিত্রতার নীতি। তাহলে সত্য বিলোপ নীতি এবং অধীনতামূলক যে মিত্রতার নীতি, এর মাধ্যমে তারা যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা দখল করে নিয়েছিল, সেটা হচ্ছে বিভিন্ন অজুহাতের মাধ্যমে বা সরাসরি যুদ্ধের মাধ্যমে তারা বিভিন্ন রাজ্যকে দখল করে নিয়েছিল। অর্থাৎ তাদের এই আগ্রাসীমূলক যে নীতি, এই নীতির মাধ্যমে কি তারা যে পুরো ভারতবর্ষকে তারা খেপিয়ে তুলেছিল, বিক্ষুব্ধ করে তুলেছিল। বিভিন্ন রাজ্যের রাজারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছিল। তাই তো আমরা দেখতে পেয়েছিলাম যে 1857 সালের মহাবিদ্রোহ, তার মধ্যে অন্যতম বা সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেই 1757 পর, আর প্রায় হচ্ছে 100 বছর পর ব্রিটিশ বিরোধী একটা সব থেকে বড় একটা আন্দোলন সেটা সংঘটিত হয়েছিল। আর এই আন্দোলনে এতটা প্রভাব ফেলেছিল পুরো ভারতবর্ষে যে ব্রিটিশ সরকার আর চুপ করে থাকতে পারেনি। তারা ভেবেছিল আর নয়, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা রাখা যাবে না। তখন তারা কি করলো? এই 1858 সালের যে 2রা অক্টোবর ভারত শাসন আইন লাগু করলো, এবং এই আইনের দ্বারা ভারতবর্ষকে তারা সরাসরি ভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। এবং সত্য বিলোপ নীতির মাধ্যমে যে সমস্ত রাজ্যগুলোকে অন্যায়ভাবে দখল করেছিল, সেই সমস্ত রাজার
সাথে আপোষে মীমাংসা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজারা যদি কোনো সমস্যায় পড়ে সেখানে ব্রিটিশ সরকারের সাহায্য তারা নিতে পারে, এই ধরনের যে প্রতিশ্রুতি এই ভারত শাসন আইনের মাধ্যমে দেওয়া হয়েছিল। তবে ভারত শাসন আইনের আর কি গুরুত্বপূর্ণ ছিল, এই ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষের গভর্নর জেনারেল যে পদটাকে সেটাকে ভাইসরয় করা হয়েছিল। অর্থাৎ আমি আগের যে আলোচনাতে ভারতবর্ষের যে গভর্নর জেনারেল যখন বলছিলাম তখনই বলেছিলাম যে ভারতবর্ষের গভর্নর জেনারেল পদটাকে ভারতবর্ষের ভাইসরয় বা রাজ প্রতিনিধি হিসাবে করা হয়েছিল, সেটা হচ্ছে এই ভারত শাসন আইনের মাধ্যমে। আর ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিল? প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা আগেও বললাম। তাহলে এটা হচ্ছে ভারত শাসন যে আইন, এই আইনের মাধ্যমে কি করা হলো, এই আইনের মাধ্যমে ভাইসরয় পদের উদ্ভব ঘটলো এবং ভারতের প্রথম ভারত সচিব যিনি ছিলেন তিনি হচ্ছে ব্রিটিশের স্ট্যানলি। ঠিক আছে, তো এইভাবে দেখো যে ভারত শাসন আইনের মাধ্যমে যে ভারতবর্ষকে সরাসরি ভাবে তারা নিজেদের অন্তর্ভুক্ত করেছিল। বুঝা গেল?